হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা গলফ কোঅপারেশন কাউন্সিল এই টপিকটাকে কিন্তু কভার করব। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। আশা করি তোমরা পড়েছো। এইবার এই পার্টিকুলার আর্টিকেলের উপর বেস করে কিন্তু আজকে আমাদের প্রিলিমস বাইট। দেখো, ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কেমনভাবে জিজ্ঞাসা করে জানো তো? যখন ধরো কোনো জিনিস খুব কারেন্টে আছে, ইউপিএসসি না ওর স্ট্যাটিকে যাবে, যে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। আমি এটাও দেখিয়েছি তোমাদের রোল অফ স্পিকার এর আগের প্রিলিমস বাইটসে কিভাবে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে আমি দেখিয়েছি। সিমিলারলি এই আর্টিকেলটা পড়ার পরে আমাদের এটা জানা খুবই দরকার যে হোয়াট ইজ গলফ কোঅপারেশন কাউন্সিল। তবেই কিন্তু না আমরা ইউপিএসসির কোয়েশ্চেন সলভ করতে পারবো, আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু কম্প্রিহেন্সিভ হবে, রাইট? এইবার তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা গলফ কোঅপারেশন কাউন্সিল কেন ইম্পর্টেন্ট? এর আগে কি কখনো কোয়েশ্চেন এসছে? দেখো, এটা কিন্তু ইউপিএসসি প্রিলিমসের 2016 এর কোয়েশ্চেন। কি জিজ্ঞাসা করেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেম্বার অফ গলফ কোঅপারেশন কাউন্সিল। এটা কিন্তু ওই টাইমে কিন্তু খুবই সিম্পল কোয়েশ্চেন কিন্তু এটা জিজ্ঞাসা করেছে 2016 ইউপিএসসি। বাট তুমি যদি এখন দেখো, ইউপিএসসি কিন্তু এত ওয়ান লাইনের এত ইজি কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে না। ইউপিএসসি কিন্তু ধরো এই কোয়েশ্চেনটাকে এনে এরকম ফরম্যাটে রাখতে পারে, ঠিক আছে? যে হুইচ, এখানে 4-5টা কান্ট্রির নাম দিয়ে দিল, এখানে লিখে দিল যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি আর পার্ট অফ গলফ কোঅপারেশন কাউন্সিল, ঠিক আছে? এই ফরম্যাটে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তারপরে যদি অনলি 1, অনলি 2, অনলি 3 দেওয়া থাকে, তাহলে বুঝতে পারছো কতটা মাইন্ডফুলি আমাদের কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে, রাইট? তার জন্য দেখো, ওল্ড কোয়েশ্চেন ইন নিউ ফ্রেমওয়ার্ক। বোঝা গেল? এইবার আমরা টপিকটাকে স্টার্ট করি। গলফ কোঅপারেশন কাউন্সিল। এবার কোনো টপিক যখন বুঝবে না, তার আগে একবার ডাইমেনশনটা বুঝে নেবে যে কোন কোন ডাইমেনশনে এই টপিকটাকে ডিসকাস করা হবে। তাহলে কিন্তু ক্ল্যারিটি আরো ভালো বাড়বে, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা কি করব? আমরা কনটেক্সট দেখব। কনটেক্সট দেখে নেওয়ার পরে কিন্তু আমরা এটার বেসিক ওভারভিউ আর এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল সেগুলো সম্পর্কে একটা রাফ আইডিয়া নেব। এরপর আমরা দেখব মেম্বার স্টেট কে কে আছে। এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেম্বার স্টেটে আমরা চলে আসলাম। এরপরে আমরা দেখব অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ঠিক আছে? যে কিভাবে এই পার্টিকুলার কাউন্সিলটা কিন্তু গভর্ন হচ্ছে, এটা আমরা জানবো। এটা হয়ে গেলে কিন্তু আমরা ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্টও কিন্তু জানবো, ঠিক আছে? এরপরে ইন্ডিয়ার সাথে গালফ কোঅপারেশন কাউন্সিলের যে রিলেশনটা, সেটার ব্যাপারেও কিন্তু আমরা বিশেষভাবে, বিশেষ করে ট্রেড যে রিলেশনটা রয়েছে তার উপর কিন্তু আমরা ফোকাস করব। এরপর আমরা এই পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে কিন্তু একটা প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, যেটা আমরা সলভ করব। আর এই কোয়েশ্চেনটা সলভ করার পর তার যে আনসার থাকবে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যেয়ে জানাবে আমাদের। তখনই আমরা বুঝতে পারবো যে না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, ঠিক আছে? তো দেখো, কনটেক্সট কি আছে? কনটেক্সট ইজ ভেরি সিম্পল। ইন্ডিয়া গালফ কোঅপারেশন কাউন্সিলের মেম্বারদের সাথে একটা জয়েন্ট রেজলিউশনস কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিল এখানে নিয়ে এসছে, যে যার সাহায্যে ইরান যে গালফ কোঅপারেশন কাউন্সিল যে মেম্বার কান্ট্রি আছে তাদের উপর যে অ্যাটাকটা করছে, ইসরায়েল অ্যান্ড ইউএস এর অ্যাটাকের রেসপন্সে, সেটাকে কিন্তু কন্ডেম করেছে ইন্ডিয়া, ঠিক আছে? তো এটাই হচ্ছে কিন্তু মেন কনটেক্সট। এর সাথে সাথে তোমরাও জানো যে গলফ কোঅপারেশন কাউন্সিলের সাথে কিন্তু ইন্ডিয়ার কিন্তু অনগোয়িং এফটিএ নেগোসিয়েশনও কিন্তু চলছে, ঠিক আছে? এইবার আমরা গলফ কোঅপারেশন কাউন্সিলের ওভারভিউ জানবো। দেখো, প্রথমে তো এটা কি না, এটা একটা রিজিওনাল ইন্টার গভর্নমেন্টাল আর পলিটিক্যাল আর ইকোনমিক ইউনিট। ইটস ভেরি সিম্পল। এরপরে এটা কবে এস্টাবলিশড হয়েছিল? এটা মে 25, 1981 এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে? থ্রু আ চার্টার, ওকে? আর এর হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে রিয়াদ, সৌদি আরবিয়া, ঠিক আছে? এইবার এটা জেনে রাখবে জেনেসিসটা কখন হয়েছিল। তো ইরানিয়ান রিভলিউশন তোমরা সবাই শুনেছো, এটা হয়েছিল 1979 এ। আর ইরান ইরাক ওয়ার, ওর পরে না ওয়েস্ট এশিয়াতে কিন্তু প্রচন্ড ইনস্টেবিলিটি চলে এসেছে, বোথ পলিটিক্যাল, ইকোনমিক। তো এইগুলোতে না একটা ভোলাটাইল রিজিয়ন আস্তে আস্তে ওয়েস্ট এশিয়া কনভার্ট হচ্ছে। তো ওগুলোর জন্যই যদি মেম্বার কান্ট্রিরা যদি ঠিকভাবে কোঅপারেশন নিজেদের মধ্যে না বাড়াতে পারে, তাহলে কিন্তু ওই রিজিয়নটার প্রসপারিটি এনশিওর করা পসিবল ছিল না। তো তার জন্য কিন্তু মেম্বার কান্ট্রিরা, আরব নেশনে, তারা একত্রিত আসলো। আসার পরে কিন্তু এই গলফ কোঅপারেশন কাউন্সিলটা তৈরি করলো, যাতে তারা কালেকটিভ সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক স্টেবিলিটি একে প্রোটেক্ট করতে পারে। বোঝা গেল? আমরা তো ওভারভিউ জানলাম, এবার এস্টাবলিশমেন্ট জানলাম। এরপরে এটা আমরা জানাটা খুব ইম্পর্টেন্ট যে এর মেম্বার স্টেট কারা কারা, ঠিক আছে?
কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। দেখো এখানে 6টা মেম্বার আছে। সৌদি আরবিয়া, আমি ম্যাপে একবার দেখে নেব। তার আগে একবার জেনে নাও। সৌদি আরবিয়া, ইউএই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন। ঠিক আছে? ম্যাপে দেখে নাও, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর ভুলবে না জিনিসটা। দাঁড়াও একটু জুম করে দিই তোমাদের জন্য। ঠিক আছে? দেখো, প্রথমে কি বললাম? সৌদি আরবিয়া। এটা হচ্ছে সৌদি আরবিয়া। ঠিক আছে? ইউএই। ইউএই কোথায় আছে? না, দিস কান্ট্রি ইজ ইউএই। ঠিক আছে? যেখানে ইরান কিন্তু প্রচুর ড্রোন অ্যাটাক করছে। ওকে। এরপরে আসছি কাতার। কাতার কিন্তু এখানটায় আছে, দোহা। ঠিক আছে? এই কাতার থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করি। ঠিক আছে? এরপর আসছে কুয়েত। এটা হচ্ছে কুয়েত। ঠিক আছে? এরপর আসছে ওমান। ওমান কোথায়? এই যে ওমান। ওমানের সম্পর্কে একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন জেনে রাখবে। এই যে স্টেট অফ হরমুজ, আমরা এর আগেও দেখেছি। এই স্টেট অফ হরমুজ যে নর্থে আছে কিন্তু ইরান, আর যে সাউথে এই যে টিপটা, সবাই এটা ভাবতে পারে এটা ইউএইর পার্ট। এটা কিন্তু ইউএইর পার্ট না, এটা ওমানের পার্ট। বোঝা গেল? তো ওমান দেখে নিলাম। এরপরে আসছে কি? বাহরিন। এইটা কিন্তু হচ্ছে বাহরিন। ঠিক আছে? বোঝা গেল? আর দুটো কান্ট্রি কিন্তু জিসিসির ফেমাস, পার্সিয়ান গালফের আছে কান্ট্রি দুটো, কিন্তু জিসিসির পার্ট না। কোন দুটো কান্ট্রি? ইরাক অ্যান্ড ইরান। আবার ভালো করে এটা জেনে নাও, ইরান অ্যান্ড ইরাক নট পার্ট অফ গালফ কোঅপারেশন কাউন্সিল। বোঝা গেল? এটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমরা জেনে নিলাম মেম্বার কারা কারা আছে, যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এইবার আমরা দেখব অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি আছে। দেখো, প্রথমে তো সুপ্রিম কাউন্সিল আছে, সেখানে যে এটা হচ্ছে হাইয়েস্ট অথরিটি, আর এখানে ওই হেড অফ দ্য স্টেটটা কিন্তু এই কাউন্সিলের পার্ট। আর এটার যে প্রেসিডেন্সি এই কাউন্সিলটা, সেটা কিন্তু অ্যানুয়ালি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু রোটেট হতে থাকে। বোঝা গেল? এরপরে যে নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল কাউন্সিল। এখানে ফরেন মিনিস্টাররা বেসিক্যালি এখানে এই পার্টিকুলার কাউন্সিলটাতে থাকে। আর তারা কিন্তু এভরি 3 মান্থ কিন্তু একটা মিটিং হয় তাদের মধ্যে। ঠিক আছে? এরপরে আছে সেক্রেটারিয়েট জেনারেল। এটা বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ আর্ম। এটার যে বেস, এটা কোথায় আছে? এটা রিয়াদে আছে, সৌদি আরবিয়া। ঠিক আছে? এইবার যে ইম্পর্টেন্ট ডাইমেনশনটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স। এই পার্টিকুলার যে গালফ কোঅপারেশন কাউন্সিল বলছে, সিগনিফিকেন্সটা কি? ঠিক আছে? কেন একে এনার্জি পাওয়ার হাউস বলা হয়? তো একে এনার্জি পাওয়ার হাউস এই কারণেই বলা হয় যে 33% অফ প্রুভেন অয়েল রিজার্ভ কিন্তু জিসিসি কান্ট্রির মধ্যেই আছে। শুধু তাই না, 33% অয়েলের সাথে সাথে কিন্তু 20% ন্যাচারাল গ্যাসের রিজার্ভ জাস্ট এই কটা কান্ট্রির মধ্যে আছে। বুঝতে পারছো তুমি কতটা ইম্পর্টেন্ট? যে 33% অয়েল আর 20% ন্যাচারাল গ্যাস জাস্ট এইটুকু রিজিয়নের মধ্যে। ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন। দেখো, এটা একটা 2003 তে কাস্টম ইউনিয়ন হয়, যেখান থেকে কমন মার্কেট 2008 এ কিন্তু হয়। এর ফলে কি হয় না, ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল, লেবার এই কান্ট্রিগুলোর মধ্যে হয়। তো এই কান্ট্রিগুলোর যে মার্কেট, এটাও কিন্তু বুস্ট পেয়েছে একটা। এর সাথে সাথে কিন্তু সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটির কথাও কিন্তু এনশিওর করার জন্য এর প্রভিশন আছে। যেমন দেখো, জয়েন্ট মিলিটারি ইন্টারভেনশন কিসের থ্রুতে? না, পেনিনসুলা শিল্ড ফোর্স। তো এরকম ইউপিএসসি দিয়ে দিতে পারে যে পেনিনসুলা শিল্ড ফোর্স রিসেন্টলি সিন ইন দ্য নিউজ। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন ফ্রেম করতে পারে। তো ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড। এরপর আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সবথেকে ইন্টারেস্টেড, যে ইন্ডিয়া আর জিসিসির রিলেশনটা কি? ঠিক আছে? আমরা কতটা একে অপরের প্রতি ইন্টারডিপেন্ডেন্ট। তো তোমরা যদি ট্রেডে দেখো, দেখতে পাবো যে জিসিসি লার্জেস্ট ট্রেডিং পার্টনার ব্লক। ব্লক, নট আ পার্টিকুলার কান্ট্রি। ব্লক বলেছে। ঠিক আছে? আর যে অ্যানুয়াল ট্রেড দেখো 2024-25 এ অ্যারাউন্ড $178.6 বিলিয়ন ট্রেড হয়েছে। 178.56। ঠিক আছে? এরপরে যদি আমরা আসি যে ট্রেডের পরে যে এনার্জি সিকিউরিটি, আমরা কতটা জিসিসির উপর আমরা ডিপেন্ডেন্ট। এটাতে তো আমরা জানলাম যে কতটা রিজার্ভ আছে। বাট আমরা কতটা জিসিসি কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট? এই যে স্টেট অফ হরমুজ ব্লক হয়ে গেছে, আমরা এলপিজি ক্রাইসিস ফেস করছি। ঠিক আছে? আমাদের ইকোনমিস্টরা এটা বলছে যে এরকমভাবে যদি চলতে থাকে, ইন্ডিয়াতে ইনফ্লেশন মে বি স্কাই রকেটেড। অলরেডি আরবিআই পাবলিশে যে সিপিআই ইনফ্লেশনের
সিপিআই যে ইনফ্লেশন সেটা কিন্তু অলরেডি রাইজ করে গেছে, ঠিক আছে? এবার এনার্জি সিকিউরিটির দিক থেকে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পাবে যে ইন্ডিয়ার যে ওভারঅল অয়েল ইম্পোর্ট হচ্ছে 35% অয়েল ইম্পোর্ট অ্যান্ড 70% অফ ইটস গ্যাস রিকোয়ারমেন্ট কিন্তু এই পার্টিকুলার জিসিসি রিজিয়ন থেকে, এই কান্ট্রিগুলোর থেকেই আসে। 30% অয়েল আর 70% গ্যাস, ঠিক আছে? আর তোমরা যদি এরপর দেখতে চাও রেমিটেন্স আর ইন্ডিয়ান ডায়াসপোরা, অ্যারাউন্ড 10 মিলিয়ন ইন্ডিয়ান কিন্তু এই জিসিসি কান্ট্রিতে থাকে। আর এরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেমিটেন্স পাঠায়। এই রেমিটেন্সের জন্যই কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা কিন্তু বাড়তে কিন্তু এই রেমিটেন্স অনেক সাহায্য করে, ঠিক আছে? আর গ্লোবাল রেমিটেন্স রিপোর্ট আছে, এখানে তোমাকে দেখবে এটা বলছে, ওই পার্টিকুলার রিপোর্টটাতে বলছে ইন্ডিয়া লার্জেস্ট মানে র্যাঙ্ক 1 করছে ফরেন রেমিটেন্স পেতে, ঠিক আছে? এইসব ডেটা, এইসব ফ্যাক্টসগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু মেইনসে ইউজ করতে হবে, তখনই কিন্তু আমরা মার্কস ফেচ করতে পারবো, ঠিক আছে? এরপর যেটা হলো যে অনগোয়িং এফটিএ নেগোসিয়েশন কিন্তু হচ্ছে। যখন এফটিএ নেগোসিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, এখন হয়তো কিছুদিন দেরি হবে বিকজ অফ দিস ভোলাটাইল কন্ডিশন, বাট যখন এটি হয়ে যাবে তারপরে কিন্তু উইল কম্প্রিহেন্সিভলি কভার দিস টপিক এফটিএ নেগোসিয়েশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জিসিসি, রাইট? তো তোমরা এটা বুঝে গেলে যে ট্রেডের দিক থেকে কতটা জিসিসি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কাছে। এনার্জি সিকিউরিটি দেখলে, রেমিটেন্স অ্যান্ড ডায়াসপোরাও দেখলে যে অ্যারাউন্ড 10 মিলিয়ন ইন্ডিয়ান কিন্তু এই পার্টিকুলার জিসিসি কান্ট্রিতে থাকে, ঠিক আছে? এইটা যদি বুঝে যেয়ে থাকো, স্ক্রিনটা পজ করো, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা সলভ করো, ঠিক আছে? সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু জানাও। আর কমেন্ট, এই কোয়েশ্চেনটা সলভ না করে কিন্তু এই ভিডিওটা থেকে যাবে না, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? আর যদি সলভ করতে না পারো আবার ভিডিওটা দেখো 1.5x বা 2x এ, ঠিক আছে? বাট যে কটা বেসিক ইনফরমেশন আছে সেগুলোর জন্য তোমার ফিঙ্গার টিপসে থাকে, ঠিক আছে? আর তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে বেশি কমফোর্টেবল তারা কিন্তু এই পার্টিকুলার সেম আর্টিকেলটা রাইস আইএস এর ওয়েবসাইটে যে তোমরা কিন্তু বেঙ্গলি ভাষায় পড়তে পারো, ঠিক আছে? তো সব কিছু কভার করা আছে বেঙ্গলিতে, প্রেক্ষাপট থেকে শুরু করে সংক্ষিপ্ত বিবরণ পত্র এভরিথিং, ঠিক আছে? ইভেন কিন্তু এমসিকিউটাও দেওয়া আছে। আশা করি তোমরা এই পার্টিকুলার আর্টিকেলটা বুঝতে পেরেছো। কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে যে জানাও আমাদের, আমরা কিন্তু তোমাদের ডাউট সলভ করে দেবো। ওকে, and thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims. Thank you.